নমস্কার। প্রতিদিনের মতো আমরা আবারও চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সঙ্গীতা ভট্টাচার্য ম্যাডাম। উনি একজন শিক্ষিকা। ওনার সাথে পরিচয় করে দেব। ম্যাডাম, প্রথমে জেনে নেব আপনার পরিচয়টা। নমস্কার। প্রথমে আমি আমাকে এই পজিটিভ বার্তার যে অনুষ্ঠান এটাতে আমন্ত্রণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাকে। তো ম্যাম, এরপরে জেনে নেব আপনার কাছ থেকে যে আমাদের এই পজিটিভ বার্তা অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে। এখানে যে আন্তরিক আপ্যায়ন আমি পেলাম আপনাদের সঙ্গে কথাবার্তা বা অনুষ্ঠানটা কীভাবে হবে, ভীষণ ভালো লাগছে। এবং এই যে পজিটিভ বার্তার অনুষ্ঠান আমি দেখি, আপনাদের চ্যানেলের অনুষ্ঠান একটা পজিটিভ মানে একটা ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া হয় আমাদের সমাজে এবং বিভিন্নভাবে যে আপনারা অনুষ্ঠান উপস্থাপন করেন, ভীষণ ভালো লাগে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। তো ম্যাম, এরপরে আপনার কাছে জেনে নেব যে আপনার জীবনীটা কিভাবে এই কবিতা লেখা শুরু হলো, একটু জেনে নেব। আসলে আমি ছোটবেলা থেকে স্কুলে যখন পড়তাম তখন থেকে আমরা বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ছিল, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, তারপর আমাদের স্কুলের যে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান, তো সেগুলোতে আমি অংশগ্রহণ করতাম। তখন তো ছোট ছিলাম, মানে নাচ গান আবৃত্তি নাটক সবগুলোই করতাম। লেখালেখি ততটা ছিল না। যখন আমি কলেজে পড়ি তখন আমি আমার একটা ডায়েরিতে, বাবা বলতেন সবসময় মানে ডায়েরিতে লিখে রাখতে, কিছু কিছু লিখে রাখতাম। তো সেগুলি কি কবিতা হয় কি হচ্ছে না আমি ঠিক বুঝতে পারতাম না, কিন্তু লিখে রাখতাম, কিন্তু কাউকে আমি দেখাতাম না। আমি ভাবতাম এগুলো হয়েছে কি না হয়েছে কি বলবে। তারপর আমি যখন আমার বিয়ের পরে ত্রিপুরার একজন কবির সঙ্গে একটু পরিচয় হয়েছে, তারপর ওনাদের লেখা পড়ে আমারও লিখতে ইচ্ছে হলো। তখন আমি মোটামুটি 2016-17 থেকে আমার কবিতা প্রকাশ হচ্ছে। এর আগে কোনো ডায়েরি লিখেছিলাম, আমার তো লিখেছিলাম কিন্তু প্রকাশ হয়নি। আচ্ছা। তো ম্যাম, এরপরে জেনে নেব যে আপনি তো একজন টিচার, স্কুল টিচার। তো মানে কোন সাবজেক্টের টিচার বা মানে এই লাইনে কিভাবে এলেন যদি একটু জানতে পারবেন? আমি তো আসলে রসায়নের শিক্ষিকা। আমি মাধ্যমিকের পরে আমি বিজ্ঞান নিয়ে পড়েছি। তারপরে আমি কলেজে মানে কেমিস্ট্রি অনার্স নিয়ে অনার্স কমপ্লিট করলাম। তারপর ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করি কেমিস্ট্রি। বর্তমানে আমি একটা সরকারি স্কুলে আছি বিষয় শিক্ষিকা হিসেবে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে জানবো যে আপনি তো কবিতাও লেখেন, লেখালেখিও করেন, সঙ্গে তো স্কুলের টিচার। এইভাবে কিভাবে মেনটেন করেন বা একজন রসায়নের শিক্ষিকা হয়েও আপনি কিভাবে সাহিত্যের মধ্যে এলেন? আসলে কেমিস্ট্রি আমার প্রিয় সাবজেক্ট, আমি খুব ভালোবাসি কেমিস্ট্রি সাবজেক্টটাকে। তো স্কুলে তো স্টুডেন্টদের সাথে সময় কাটাই, ওদেরকে পড়াই, বা বিজ্ঞান শুধু কেমিস্ট্রি বলে না, ফিজিক্স ম্যাথ এগুলো আমার খুব ভালো লাগে। আর যখন আমি মাধ্যমিক দিই, মাধ্যমিক 12, তখন যে বাংলা সাবজেক্টটা, যে গল্পগুলো ছিল কবিতাগুলো ছিল ওগুলো আমি খুব পড়তাম, আমি জোরে জোরে উচ্চারণ করতাম, আমার খুব ভালো লাগতো। আর আমাদের স্কুলের একজন স্যার ছিলেন মানে যিনি এই সাংস্কৃতিক বিভাগটা দেখতেন, ধ্রুব স্যার। স্যারের হাত ধরে কিন্তু এই কবিতার জগতে আসা। স্যার আমাকে দিয়ে বিভিন্ন জায়গায় আবৃত্তি করাতেন, আমি করতাম। তো লেখালেখি ছিল না। বর্তমানে যে স্কুলে আমি পড়াচ্ছি আর বাড়িতে সংসারের যে কাজকর্ম সেগুলো করছি, কিন্তু কবিতাটা যখন লিখি, কবিতাটা আসলে একটা ভাবনা, কোনো একটা ঘটনা আমি দেখলাম, এই ঘটনা দেখে মনে আমার এফেক্ট হলো, বা কোনো একটা কারোর অনেকদিন পরে বান্ধবীর সঙ্গে দেখা হলো, বা আমি রাস্তা দিয়ে যাচ্ছি অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য, বা আজকে ধরুন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সে যে এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, আমি কোথাও বেড়াতে গেলাম, সেগুলো দেখে মনের মধ্যে যখনই হৃদয় ছুঁয়ে যায় যেগুলো, সেগুলো নিয়ে আমি লিখে রাখি, মানে সেগুলো তখনই মনের মধ্যে এফেক্ট করে। তো সঙ্গে সঙ্গে তো লেখা হয় না, হয়তো আমি স্কুলে যাচ্ছি কোনো একটা কিছু দেখলাম, তখন সেটা মনের মধ্যে মানে কিছু লাইন আসতে থাকে যে কীভাবে লিখতে পারি। এরপর যখন রাত্রিবেলা কাজটা সেরে, বিশেষ করে রাতের দিকে 12টা-1টা, তখন হয়তো ডায়েরিতে লাইনগুলো লিখে রাখলাম। আবার আজকে যেটা লিখলাম 1 মাস পরে দেখা যায় যে না, এটা এইভাবে না, অন্যভাবে হলে হয়তো ভালো হতো, আবার এডিট হয়, মানে একটা লেখা লিখে তারপর এটা কয়েকবার আবার এডিট করি। এরপর যখন মনে করলাম না ঠিক আছে, তখনই হয়তো কোনো যে ম্যাগাজিনগুলো আছে যেগুলো কবিতা প্রকাশ করে, সাহিত্যের যে ম্যাগাজিন, সেগুলোতে একটা প্রকাশ করি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো ম্যাডামের লেখা আমি কিছু পড়েছিলাম, যেমন সকালবেলা যে পাখিদের যে
লাইন করে দাঁড়ানো বা দাদা খাবার যে খাওয়া, এরকম একটা কবিতা আমি সকালবেলা যে প্রাকৃতিক দৃশ্য পাখিদের, এটা আমি একবার করেছিলাম। তারপরে আরেকটা করেছিলাম আপনার একটা ঘটনা, যে একটা রিক্সা ওরা পাইনি, এটা আমার কাছে খুব মনটা ছুঁয়ে গেছিল একদম, মানে খুবই মানে একটা কি বলবো, মানে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছিল। এটা আমি খুব মানে আপনার সাথে সহমর্মিতা হয়েছিলাম আর কি একদম, মানে এই ঘটনাটা একবার শুনবো অবশ্যই আপনার কাছে। তো তার আগে আপনার কাছে যে বইগুলি আপনি লিখেছেন বা সেগুলি একটু দেখে নেবো আমি, কবিতাগুলো যেগুলো লিখেছেন কবিতাগুলি। আমার দুটো কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। প্রথমটি হচ্ছে সাঁকোর উপরে, এটা আমি 2023-এ প্রকাশ করেছিল, মানে বইমেলাতে প্রকাশ হয়েছিল। সাঁকোর উপরে মানে 23শে ডিসেম্বর, মানে কি 24শে যে বইমেলা, সেটাতে নিয়ারিকা থেকে আমি এটা প্রকাশ হয়েছে সাঁকোর উপরে। আর এবছর 2025-এর বইমেলাতে আরেকটা বই, জীবন নদীর মাখামাখি, এই দুটো আমার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। খুব সুন্দর। তো এরই মধ্যে থেকে আমরা একটা কবিতা এখন শুনে নিতে পারি। আচ্ছা, আমি প্রথমেই সাঁকোর উপরে থেকে একটা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। আজকে সারাদিন সকাল থেকেই মানে আকাশের মুখ ভার, বৃষ্টি হচ্ছে। তো সেরকমই বৃষ্টির দিনে একটি কবিতা, কবিতাটির নাম হচ্ছে জল থই থই কবিতা। আকাশের কালো মেঘের আনাগোনা দেখলেই জল থই থই কবিতারা এসে ভিড় জমায় আমার মনের আঙিনায়। আমি চুপচাপ বসে ওদের পায়ের শব্দ শুনি, টুকটাক চুপচাপ, টুকটাক চুপচাপ। শব্দ শুনতে শুনতেই আমার মনের ঘরে বৃষ্টি চলে। আমি নৌকা করি, নৌকা সাজাই, নৌকা ভাসিয়ে দিই জলে। আমি বৃষ্টি ভিজি, বৃষ্টিকে তুলে নেই করতলে সযতনে। আবার কখনো মুঠো খুলে উড়িয়ে দেই বৃষ্টিকে, কখনো কাঁদি, কখনো হাসি। আমার দু চোখ বেয়ে গঙ্গা নামে, কলকল শব্দে বইতে থাকে আমার মনের উঠোন জুড়ে। আমি হারিয়ে যাই সেই কবিতার স্রোতে। খুব ভালো লাগলো, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে জেনে নেবো যে ওই যে কাহিনীটা, যেটা একটা রিক্সাওয়ালার কাহিনী, যেটা আমি পড়েছিলাম, কিন্তু এটা একটু দর্শকদের জন্য বলবো, একটু শুনি। এটা বলবো কি, আমি আসলে একটা সত্যি ঘটনা। সেদিন আমি, আমার একটা পরীক্ষার ডিউটি ছিল, মাধ্যমিক পরীক্ষা। তো আমি যাব যে আমি এখানে বাড়িতে ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছে। আগের দিন আমি ইউটিউবে দেখছিলাম রান্না টান্না, আর এমনিতেও মোবাইল নিয়ে বসলে ঘুমতে ঘুমতে রাত হয়ে যায়। তো রাত হয়ে যায়, তখন রাত হয়ে গেছে। তারপর কি হচ্ছে, আমি সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে। এর মধ্যে আমার যে মাসিও আসেন, আমি তাড়াহুড়ো করে, আমি তো এমনিতেই জানেন মতো আমি নিরামিষ খাই, ভেজিটেরিয়ান সবসময়, মানে মাছ মাংস কখনো খাইনি আমি। তো রান্নাও সেই হিসেবে আমি একটু আলু ভর্তা কি রান্না করেছিলাম, ডাল, তাড়াহুড়ো করে রান্না করে আমি বেরোবো। সেদিন কি হচ্ছে, সকালবেলা আমার ঘুম ভাঙেনি, আমার কলিং বেলের শব্দে যে পত্রিকার যে বিল নেয় ছেলেটা, ওর কলিং বেল টিকলো। তারপর আমি উঠে দেখলাম, বললো কি ম্যাডাম এই মাসের বিলটা। তারপর আমি মাসের বিল দিতে গিয়ে ব্যাগ থেকে যে মানি ব্যাগটা নিয়ে গেলাম, ওকে দিয়ে দিলাম, দিয়ে মানি ব্যাগটা আমি ব্যাগে ঢুকালাম, সুপার মধ্যে রেখে দিয়েছি। তারপর রান্না বান্না সেরে এদিকে দেরি হয়েছে, রওনা হতে দেরি হয়েছে। দৌড়ে যখন বাড়ি থেকে বেরিয়েছি, আমি না মোবাইল নিয়েছি না পার্স নিয়েছি। গলির সামনে গিয়ে রিক্সাতে উঠলাম। উঠে আমি মোটর স্ট্যান্ড যখন আসছিলাম, তখন দেখলাম যে রিক্সাটাতে উঠেছি ওটা মোটর রিক্সা ছিল না, একটা এমনিতে একটা অল্প বয়সের ছেলে, ও খুব জোরে চালাচ্ছে। আমার এমন অবস্থা, মানে আমার হাতে সময় কম, আমার গিয়ে 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে সেখানে সেন্টারে, কিন্তু আমার হাতে সময় কম, মোবাইল নেই। রিক্সা তুলতে দেখলাম কি আমার পাঁচটা নেই, টাকা নেই, ওকে কিভাবে দিই। ব্যাগ ঘেটে কয়েকটা কয়েন পেলাম, সব কিছু মিলিয়ে আমার যে টাকাটা দরকার, যে ওকে দেবো, প্লাস আমি অটো করে যাব, কিছুই পাই। আমি এতটা টেনশন ছিলাম। তখন ওই রিক্সাওয়ালাকে বললাম যে ছেলেটা যে চালাচ্ছে, ওকে বললাম যে ভাই এরকম অবস্থা। তখন ও কি করলো, ও বুঝতে পারছে যে আমার এতটা গুরুত্ব, ও মাধ্যমিক পরীক্ষার গুরুত্বটা বুঝতো। তখন ও আমার কিছু টাকা বললো যে আপনি আমার থেকে নিয়ে যান। তখন যে আমি যে ওকে মানা করবো যে না নেবো না, এই সময়টা আমার নেই। ও তখন হচ্ছে আমি কারো কাছে টাকা চাইবো বা খুচরো নিবো বা কিছু কিনে, হ্যাঁ সেই সময়টুকু না। তখন হচ্ছে দৌড়ে আমি কিভাবে যাবো, মানে আমার মনে হচ্ছে উড়ে চলে যাবো, এইরকম অবস্থা। একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। ওই কথাটা উনি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলেন। তখন আমি বলেছিলাম যে আজকে যেখান থেকে উঠেছি, যে গলির সামনে থেকে, মানে আমার গলিটা, আমি বলছি কালকে তুমি এখানে থাকবে, আমি ওকে দিয়ে দেবো। এবং আমি যাওয়ার সময় আমার ভাবছিলাম বলছি টাকাটা তার থেকে আরো অনেক বেশি, 500 টাকা দিয়ে দেবো খুশি।
কিন্তু আমি টাকাটা নিয়ে চলে এলাম ঠিকই, আমি সারাদিন মনে হলো কথাটা, গল্পটা লিখেছিলাম, পড়েছিল, তারপর ব্যাক করে আসলাম। কিন্তু এরপর দিন আমি নির্ধারিত সময় আগে দাঁড়িয়েছিলাম, 8 ঘন্টা ওয়েট করলাম, ও আসলো না। এরপরের দিন ওয়েট করলাম, আসলো না। কিন্তু এই যে রিক্সাতে আমি গেলাম, ওর চেহারাটা আমার তো ভুলে গেছি, চেহারাটা দেখিনি। তবুও মানে ভাবতাম কি যদি ওকে পেয়ে যাই, রিক্সাটা দেখলো মুখের দিকে তাকাতাম, আর খুঁজে পাই না। এই একটা মানে এটা কবিতা নাম নিয়েছিলাম যে আজও খুঁজি তাকে, মানে একটা দাগ কেটে গেছে, ও আমাকে টাকা দিয়ে সাহায্য করে দিতে পারলো না। কিন্তু আমি খুঁজেছি, কিন্তু ওকে বুঝতে পারলাম না কি আমার বলি ও ভুল করেছে নাকি ও রাস্তাটাই ভুলে গেছে। আর এই ঘটনাটা নিয়ে একটা স্মরণীয় ঘটনা, মানে সত্যিকারের একটা স্মরণীয় ঘটনা, সাংঘাতিক। ওরাও তো আমাকে সাহায্য করে, আমরা তো গুরুত্ব দিই না, রিক্সা করে যাচ্ছি, টাকা দিয়ে দিলাম, কিন্তু বিপদে মানে আমি গল্পটা পড়ে আমি খুবই মানে কি বলবো, মানে কর্মঠ হয়ে পড়ি। এত সুন্দর মানসিকতা, অন্যরকম ঈশ্বরের দূতের মতো, ঈশ্বরের দূতের মতো অনেকেই বলে ঈশ্বর। আমিও বুঝতে পারি, তখন আমি এরকম হয়ে গেছি যে ওর থেকে টাকা নেবো, সেটা না, আমার মনে হচ্ছে কখন আমি যাবো, কারণ রাস্তায় অনেক সময় ভিড় থাকে, হয় করে একটা জাম হয়। তো পরীক্ষার দিকে আমি মানে আমার ভীষণ টেনশনে ছিলাম এই ঘটনা। তো ম্যাম এরপরে আপনার কাছ থেকে জেনে নেবো যে কোন বিষয়টা আপনার কাছে বেশি গুরুত্ব, ছন্দ না অনুভব? কবিতা লেখার ক্ষেত্রে আমার কাছে অনুভবটাই বেশি, ছন্দটাও ভালো লাগে, ছন্দের কবিতার একটা স্টাইল আছে যেভাবে আমরা লিখি। আর আমি যখন লিখি মানে আমি ছন্দটা না, আমার অনুভবটাই বেশি ভালো লাগে। তো ম্যাম এরপরে জানতে চাইবো যে আপনি তো সামাজিক কাজের সাথে যুক্ত, আমি শুনেছি, তো কিভাবে যুক্ত হলেন বা এই কার্যক্রম কিভাবে করেন এবং সংস্থাটার নাম? আমি আসলে সামাজিক কাজের সঙ্গে আমি নিজে চালাচ্ছি না, আমি যুক্ত আছি। কন্যা কথা যে একটা সামাজিক কাজ করছে, কন্যা কথার সঙ্গে আমি জড়িত আছি, অনেক ভালো ভালো কাজ করছি, যেখানে দেখতে পাচ্ছি যে বিশেষ করে কোনো মেয়ে বা মহিলা যখন অসুবিধায় পড়ছে, ওনারা গিয়ে পাশে দাঁড়াচ্ছেন, আর্থিক সাহায্য করছেন। আপনারা দেখে থাকবেন যে কন্যা কথার যে পেজ আছে, ওখানে ওদের বিভিন্ন সামাজিক কার্যক্রম দেখানো হচ্ছে, বিভিন্ন বার্তা দিচ্ছে সমাজকে। আর যুব প্রেরণা একটা সংস্থা আছে, ওটার সঙ্গে আছি, মানে সায়ন ওটার মেইন চালাচ্ছে। তো এইভাবে এছাড়া সংস্থা ছাড়াও যখনই কেউ অসুবিধা নিয়ে আসে, আমরা চেষ্টা করি আমাদের সাথে। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা ম্যাম এরপরে আপনার কাছ থেকে জেনে আপনি কোন ধরনের কবিতা মূলত করতে ভালোবাসেন? আমি করতে ভালোবাসি মানে যে কবিতার মধ্যে বার্তা আছে, একটা ছন্দের কবিতা করতে ভালোবাসি। আমি তো ছোটবেলা থেকে কবিগুরুর কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে আসছি, নজরুলের কবিতা, কবি সুকান্ত, আর ইদানিং কবি সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় কবিতাগুলো পড়ি, এবং কিছু সবগুলো না, যেগুলো আমার খুব ভালো লাগে এই কবিতাগুলো উচ্চারণ করি। তো এখন একটা আরো কবিতা শুনে নেব আপনার কাছ থেকে, কোন কবিতাটা শোনাবেন? আচ্ছা, আমি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা উচ্চারণ করছি, যে মানুষ যতই জ্ঞানী হয় ততই মানুষ বিনয়ী হয়। সেই ভাবনা থেকে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা পাহাড় চূড়া। পাহাড় চূড়ায় কবি সুনীল গঙ্গোপাধ্যায়। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামে বেশি। পাহাড় স্থানীয়, নদী বহমান, তবুও আমি নদীর বদলে পাহাড়কে কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটবেলায় আমার বেশ ছিমছাম ছোট্টখাট্ট একটা দ্বীপ ছিল। সেই দ্বীপে অসংখ্য প্রজাপতি। আমার শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটিকে মাপের ছোট মনে হলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বললো, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিয়ে করে দিতাম। তখন আমি সত্যি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আজ সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো আজ এখানে দক্ষিণে গরম হওয়া,
শুধু একটা দেবী বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি আর সে দ্বীপে ফিরে যেতে পারি না। সে জানত, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই, সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে কখন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। সেখানে আমার কণ্ঠস্বর কেউ শুনতে পারে না। আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে এসে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিনকে উদ্দেশ্য করে বলবো, এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিন, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। খুব ভালো লাগলো ম্যাম। তো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মধ্যে শোনানোর জন্য। তো ম্যাডাম এরপরে আরো একটি কবিতা আপনার কাছে শুনতে চাই, কোন কবিতাটা শোনাবেন? ছোট বলতে পারবো? না, আপনি করতে পারেন। আচ্ছা, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা করছি, অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জননী জননী যুগে যুগে নিবার। চিরকালে ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সুপ্রভার। জননী জননী যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমার মূর্তি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎসবতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। বিরহ বিধির নয়ন সলিলে মিলন মধুর রাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজ সেই চিরদিবসের প্রেম অবসান রহিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণীর প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের গীতি। সকল কালের সকল কবির গীতি। ধন্যবাদ ম্যাডামকে, খুব সুন্দর, খুব ভালো লাগলো আমাদের। তো ম্যাডাম এরপরে জেনে নেব যে যারা ভবিষ্যতে আবৃত্তি করতে চান, বা ছোট বাচ্চারা তো এখন প্রায় আমরা ঘরে ঘরে দেখি বাবা মারা খুবই উৎসাহিত ভাবে বাচ্চাদেরকে আবৃত্তি শেখাতে চায়, স্কুলে ভর্তি করে দেয় আবৃত্তি স্কুলগুলোতে। তো বলবো প্রথমত যে তাদেরকে কি ধরনের মেনটেনেন্স করতে লাগে বা কি করতে লাগে, ভালো আবৃত্তি শিখতে গেলে কি বার্তা দেবে ওদেরকে, কিভাবে তারা চলবে? প্রথম বার্তা হচ্ছে গিয়ে যে ওরা তো এখন তো আসলে অনেক বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, বাংলাটা সুন্দর করে পড়া, উচ্চারণ এবং কবিতার যে ভাব, যে কবিতাটা ওরা বলছে সেই কবিতা ওদেরকে একটু বুঝিয়ে দিতে হবে যে কবিতার মধ্যে কি বার্তা যাচ্ছে বা কবিতাটাতে কি বলা হচ্ছে, সেটা ওরা হৃদয়ঙ্গম করবে, বুঝবে প্রথম, বুঝে তারপর যে উচ্চারণটা ঠিক করতে হবে বিভিন্ন জায়গায়। আমাদের আসলে সে যে কবিতাটা শিখবে, যে কবিতার সময় আমি সুন্দরভাবে উচ্চারণ করলাম, তারপর সারাদিন যে কথাবার্তা বলছে, খাইছেনি গেছেনি করছে, আমরা যেটা বাংলার কথা বলি সেরকম না হবে, ওর অভ্যাসে সেটা করতে অভ্যাস করে দিতে হবে যে আমার সবসময় আমি এই উচ্চারণটাই করবো, আমি যখন কথা বলি তখন এভাবেই কথা বলবো। এভাবে যদি করে নেই আমরা সবসময়, তাহলে কবিতার সময় আলাদাভাবে ওদের এই উচ্চারণগুলো নজর দিতে হবে। আর মাঝে মাঝে আর ওরা তো একটা আবৃত্তি স্কুলকে শিখতেই হবে কবিতা, এবং সেই সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করলে তাহলে উৎসবটা আরো বৃদ্ধি পাবে, ভালো লাগবে। এই বার্তা। ধন্যবাদ ম্যাডাম। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো তারও আগে আরেকটি কবিতা ম্যামের কাছ থেকে আমরা শুনে নেব।
ছোট্ট আমার নিজের লেখা একটি ছোট্ট একদম স্বরচিত কবিতাটা খুবই সুন্দর শুনবো একটা। হ্যাঁ, একটা স্বরচিত কবিতা আমার যে পরের কাব্যগ্রন্থটি আছে সেখান থেকে আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি। তো এখন আমরা শুনে নেব ম্যামের কাছ থেকে ম্যামের স্বরচিত একটি কবিতা। কবিতাটি আমার জন্ম হয়েছিল পৌষ মাসের শীতে। তো সেই পৌষ মাসের আমার যে জন্ম সময়টা, সেটা আমি তো তখন আমার জন্ম হচ্ছে, আমি পৃথিবীতে আসছি, আমি কিছুই জানি না। পরে যে আমাদের বাড়ির যে পরিবেশ, আমার মায়ের থেকে কিছু কথা শুনেছি, সেই নিয়ে আমি আমার জন্ম সময়টাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। কবিতাটির নাম জননী জন্মভূমিষ্ঠ। পৌষের শিরশিরে বাতাস মেখে ঠান্ডার ভেলায় সূর্যের নরম আলো গাছপালা ছুঁয়ে চুইয়ে পড়ে চারিদিকে। উঠোনের এক কোণে মুসুন্দা গাছ গাঢ় গোলাপি রঙে সেজে আছে। বারান্দার দুপাশে আমগেন্দার গলাগলি ঠালাঠালি। তুলসী বেদির পাশে বাড়ির বেড়াল টুসি রোদ মাখছে গায়ে, চোখ বন্ধ করে এক অদ্ভুত আমেজে। বেদির ডান পাশে দুটি চন্দ্রমল্লিকা উঁকি দেয় শহরে। দূর থেকে ভেসে আসে বাবা মনির জন্ম মাসে উপাসনা শুনতে। পুবের ঘরে মা কাতর যন্ত্রণায় শুয়ে আছে, সাথে দায়িত্বশীলা ঠাইমা প্রহর গুনছে এক শুভক্ষণে। চিন্তান্বিত বারান্দায় বাবার অস্থির পায়চারি। ভাই বোনেরা রোজগার অভ্যেসে স্কুলের সীমানায়। পাশের বাড়ির কাকিমা জেঠিমা ক্রমাগত খোঁজ খবরে আছেন। হঠাৎ সদ্যজাতের মিঠেল কান্নায় বাড়িময় স্বস্তির বিশ্বাস, যন্ত্রণা সমাপন, আজন্ম স্নেহের স্পর্শে মায়ের চোখের পাতায় বুক ভরা প্রশান্তির ছায়া। আনন্দ ঘন শিশিরে টুকটাক বার্তা ঝরে পড়ে অভিনয়। খুব সুন্দর একটা এটা আমাদের জন্মের কাহিনী নিয়ে একটা কবিতা ম্যাডাম লিখেছেন, সত্যি খুব ভালো লাগলো এবং মানে কি বলবো অপূর্ব সত্যি একদম। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাবো ম্যামের এই মানে মূল্যবান সময় আমাদের পজিটিভ বার্তার অনুষ্ঠানে দেওয়ার জন্য, এবং আগামী দিনে আবারও এইভাবে চাইবো ম্যাডামকে আমাদের এই অনুষ্ঠানে। তো আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করবো। আগামী অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।